ধার্মিক নালুপালের তীর্থযাত্রী সেবার দিন চন্দ্র চাটুর্যের বাড়িতে খাঁটি তীর্থযাত্রী ছাড়া আরও লোক দেখা গেল যারা তীর্থযাত্রী নয়। যেমন ভবানী বাড়ুজ্যে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদ্দার। শেষের লোকটি ব্রাহ্মণও নয়। খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভেতরের বাড়ির রোয়াকে পাতা পেতে দিলেন। তিলু ৭-৮ কাঠা সরু বেনামুড়ি ধানের চিড়ে ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুড়কি বাছতে বসল। পৃথক একটা বারকোষে মঠ ও ফেনি বাতাসা পাকার করা রয়েছে। ৫-৬ পাতলে হাঁড়িতে ২ বারকোষের পাশে বসানো। রূপচাঁদ মুখুজ্জে একগাল হেসে বললেন, নাহ, নালু পাল জোগাড় করেছে ভালো, মনটা ভালো ছোকরার। তিলু এ গ্রামের মেয়ে। ব্রাহ্মণরা খেতে বসলে সে চিড়ে মুড়কি মঠ যার যা লাগে পরিবেশন করতে লাগলো। চন্দ্র চাটুর্যে নিজে খেতে বসেননি, কারণ তার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, তিনি গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খাননি ভবানী বাড়ুজ্যে। স্বামী স্ত্রীতে মিলে এমন সুন্দরভাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে। নয়তো এইসব ক্ষেত্রে পাড়া গাঁয়ে সাধারণত যার বাড়ি তার নিভৃত কোণের হাঁড়ি কলসির মধ্যে অর্ধেক ভালো জিনিস গিয়ে ঢোকে সবার অলক্ষিতে। ফণি চক্রবর্তী বললেন, বেশ মঠ করেছে কড়াপাকের, কেষ্টময়রা কারিগর ভালো। ওহে ভবানী, আর ২খানা মঠ এপাতে দিও। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তবে ওই সঙ্গে আমাকেও একখানা। তিলু হেসে বললে, লজ্জা করছেন কেন কাকা? আপনাকে কখানা দেব বলুন না, ২খানা না ৩খানা? না মা, ২খানা দাও, খেতে বেশ হয়েছে, এর কাছে আর খাঁড় গুড় লাগে? আর একখানা? না মা, না মা। আহ, আচ্ছা দাও, না হয় ছাড়বে না যখন তুমি। রূপচাঁদ মুখুজ্জে দেখলেন তিলুর সুগৌর সুপুষ্ট বাউটি ঘোরানো হাতখানি তার পাতে আরও ২খানা কড়াপাকের কাঁচা সোনার রঙের মঠ ফেলে দিল। অনেক দিন গরিব রূপচাঁদ মুখুজ্জে এমন চমৎকার ফলার করেননি, এমন মঠ দিয়ে মেখে। এই মঠের কথা মনে ছিল রূপচাঁদ মুখুজ্জের। গয়া যাবার পথে গ্যাংট্যাং রোডের ওপর বারকাট্টা নামক অরণ্য পর্বত সংকুল জায়গায় বড় বিপদের মধ্যে পড়ে একটা গাছের তলায় ওদের ছোট্ট দলটি আশ্রয় নিয়েছিল অন্ধকার রাত্রে। ডাকাতেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছিল। ভাগ্যে তাদের বড় দলটি আগে চলে গিয়ে এক সরকারি চটিতে আশ্রয় গ্রহণ করেছিল, তাই রক্ষে। দলের টাকা কড়ি সব ছিল সেই বড় দলের কাছে। কেন যে সে রাত্রে অন্ধকার মাঠের আর বন পাহাড়ের নির্জন ভীষণ রূপের দিকে চেয়ে নিরীহ রূপচাঁদ মুখুজ্জের মনে হঠাৎ তিলুর বাউটি ঘোরানো হাতে মঠ পরিবেশনের ছবিটা মনে এসেছিল, তা তিনি কি করে বলবেন। তবুও সে রাত্রে রূপচাঁদ মুখুজ্জে একটা নতুন জীবন রসের সন্ধান পেয়েছিলেন যেন। এতদিন পর তার ক্ষুদ্র গ্রাম থেকে বহু দূরে, তার গত ৫০ বছরের জীবন থেকে বহু দূরে এসে জীবনটাকে যেন নতুন করে তিনি চিনতে পারলেন। স্ত্রী নেই, আজ ২০ বছরের ওপর মারা গিয়েছে। সেও যেন স্বপ্ন। এত দূর থেকে সব যেন স্বপ্ন বলে মনে হয়। ইছামতির ধারের তার সেই ক্ষুদ্র গ্রামটিতে এখনই নিবারণ গয়লার বেগুনের খেতে হয়তো তার ছাগলটা ঢুকে পড়েছে, ওরা তাড়াহুড়ো করছে লাঠি নিয়ে। তার বড় ছেলে যতীন হয়তো আজ বাড়ি এসেছে। পুবের এড়ো ঘরে বৌমা ও ২ মেয়েকে নিয়ে শুয়ে আছে। বেচারি খোকা মাত্র ৫ টাকা মাইনেতে সাতক্ষীরের নবাবুদের তরফে কাজ করে, ২-৩ মাস অন্তর একবার বাড়ি আসতে পারে। ছেলে মেয়েগুলোর জন্য মনটা কেমন করলেও চোখের দেখা দেখতে পায় না। গরিবের অদৃষ্টে এরকমই হয়। বড় ভালো ছেলে তার। যখন কথাবার্তা সব ঠিক হলো গয়া কাশি আসবার, তখন বড় খোকা এসে দাঁড়িয়ে বললে, বাবা,
তোমার কাছে টাকা কড়ি আছে? আছে কিছু। কত? তা 30 টাকা হবে। ছোবাই পুঁতে রেখে দিয়েছিলাম সময়ে অসময়ের জন্যি। ওতেই হবে খুনু। বাবা শোনো, ওতে হবে না। আমি তোমায় হবে রে হবে, আর দিতে হবে না তোরে। জোর করে 15টি টাকা বড় খোকা দিয়েছিল তার উড়নির মুড়োতে বেঁধে। চোখে জল আসে সে কথা ভাবলে। কি সুন্দর তারা ভরা আকাশ, কি চমৎকার চওড়া মুক্ত মাঠটা, এক সারি ভূতের মতো অন্ধকার গাছগুলো। চোখে জল আসে খোকার সেই মুখ মনে হলে। মন কেমন করে ওঠে গরিব ছেলেটার জন্য। একখানা ফরাস টাঙার ধুতি কখনো পরাতে পারেননি ওকে। সামান্য জমানবিশের কাজে কী বা উপার্জন। বায়ুভূত নিরালম্ব কোনো ভাসমান আত্মার মতো তিনি বেরিয়ে বেড়াচ্ছেন অন্ধকার জগতের পথে পথে। কোথায় রইলি খোকা? কোথায় রইলি নাতনি দুটি? জ্যৈষ্ঠ মাসে আবার চন্দ্র চাটুর্যের চণ্ডীমণ্ডপে নালু পালের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। যারা তীর্থ থেকে ফিরেছে সেই সব মহাভাগ্যবান লোকের আজ আবার নালুপাল ফলার করাবে। জ্যৈষ্ঠ মাসের দুপুর। নালুপাল গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দূরে দাঁড়িয়ে সব তদারক করছে। আম কাঁঠাল জড়ো করা হয়েছে ব্রাহ্মণ ভোজনের জন্য। সকলেই এসেছেন। ফণি চক্রবর্তী, চন্দ্র চাটুর্যে, ঈশ্বর বোষ্টম, নীলমণি সমাদ্দার, নেই কেবল রূপচাঁদ মুখুজ্জে। তিনি কাশীর পথে দেহ রেখেছেন। সে খবর ওরা চিঠি লিখে জানিয়েছিলেন, কিন্তু যতীন সে চিঠি পায়নি। নীলমণি সমাদ্দারের কাছে চন্দ্র চাটুর্যে তীর্থভ্রমণের গল্প করছিলেন। গ্যাংট্যাং রোডের কাছে এক জায়গায় কিভাবে ডাকাতের হাতে পড়েছিলেন। গয়ালি পাণ্ডা কি অদ্ভুত উপায়ে তাদের খাতা থেকে তার পিতামহ বিষ্ণুরাম চাটুর্যের নাম উদ্ধার করে তাকে শোনালে। নীলমণি সমাদ্দার বললেন, রূপচাঁদ কাকার কথা ভাবলেই বড় কষ্ট হয়। পুণ্যি ছিল খুব। কাশীর পথে মারা গেলেন। কি হয়েছিল? চন্দ্র চাটুর্যে বললেন, আমরা কিছু ধরতে পারিনি ভায়া। বেকারের ঘোরে কেবলই বলতো, খোকা কোথায়, আমার খোকা কোথায়? খোকা, আমি তামাক খাবো। আহা! সেদিন যতীন শুনে কেঁদে উঠল। নীলমণি বললেন, যতীন বড় পিতৃভক্ত ছেলে। উভয়কে ভালো না বাসলি ভক্তি আপনি আসে না ভায়া। রূপচাঁদ কাকাও ছেলে বলতি অজ্ঞান, চিরটা কাল দেখে এসেছি। নালুপাল খুব আয়োজন করেছিল। চিড়ে যেমন সরু, জ্যৈষ্ঠ মাসে ভালো আম কাঁঠালও তেমনি প্রচুর। ফণি চক্রবর্তী ঘন আওটানো দুধের সঙ্গে মুড়কি আর আম কাঁঠালের রস মাখতে মাখতে বললেন, চন্দরদা, সেই আর এই। ভাবিনি যে আবার ফিরে আসব। কুমুদিনী জেলের দলের সেই সাতকড়িয়া আমাদের আগেই বলেছিল, বর্ধমান পার হবেন তো ডাকাতের দল পিছনে লাগবে। ঠিক হলো কি তাই? আমার কেবল মনে হচ্ছে সেই পাহাড়ের তলাটায় ঝর্ণা বয়ে যাচ্ছে। বড় বড় কি গাছের ছায়া। রূপচাঁদ কাকা যেখানে দেহ রাখলেন অমনি জায়গা বুড়ো ভালোবাসত। আমাকে কেবল বলে, এ যেন সেই বাল্মীকি মুনির আশ্রম। নালুপাল হাত জোড় করে বললে, আমার বড় ভাগ্যি, আপনারা সেবা করলেন গরিবের দুটো খুদ। আশীর্বাদ করবেন, ছেলেটা হয়েছে যেন বেঁচে থাকে, বংশটা বজায় থাকে। ভবানী বাড়ুজ্জে ফিরে এলে বিলু বললে, আপনার সোহাগের স্ত্রী কোথায়? এখনো ফিরলেন না যে? খোকা কেঁদে কেঁদে এইমাত্র ঘুমিয়ে পড়ল। তার এখনো খাওয়া হয়নি, এই তো সবে ব্রাহ্মণ ভোজন শেষ হলো। নীলু শুয়েছিল বোধহয় ঘরের মধ্যে। অপরাহ্ন বেলা। স্বামীর গলার স্বর শুনে ধর্মর করে ঘুমের থেকে উঠে ছুটে বাইরে এসে বললে, এসো এসো নাগর,
কতক্ষণ দেখিনি যে। বলি, কি দিয়ে ফলার করলে, কি দিয়ে ফলার করলে? ভবানী মুখ গম্ভীর করে বললেন, বয়সে যত বুড়ো হচ্ছ ততই অশ্লীল বাক্যগুলো যেন মুখের আগায় খই ফুটছে। কই, তোমার দিদি তো কখনো। বিলু বললে, না, দিদির যে 7 খুন মাপ, দিদি কখনো খারাপ কিছু করতে পারে? দিদি যে স্বর্গের অপ্সরী। বলি, সে আমাদের দেখার দরকার নেই। আমাদের খাবার কই? চিড়ে মুরকি। আমরা হচ্ছে ডোম ডোকলা, ছেচলায় বসে চিড়ে মুরকি খাবো, হাত তুলি বলতে বলতে বাড়ি যাব। সত্যি নাকি? নীলু মুখ টিপে টিপে হাসছিল। এবার সামনে এসে বললে, থাক গো, নাগরের মুখ শুকিয়ে গিয়েছে। আর বলো না দিদি, আমারই যেন কষ্ট হচ্ছে। উনি আবার যা তা কথা শুনতে পারেন না। বলেন কি একটা সংস্কৃত কথা, আমার মুখ দিয়ে কি আর বেরোয় দিদি? ভবানী বাড়ুজ্যের বাড়িতে একখানা মাত্র 4 চালা ঘর, আর উত্তরের পোতায় একখানা ছোট 2 চালা ঘর। ছোট ঘরটাতে ভবানী বাড়ুজ্যে নিজে থাকেন এবং অবসর সময়ে শাস্ত্র পাঠ করেন বসে। তিলু এই ঘরেই থাকে তার সঙ্গে। বিলু আর নীলু থাকে বড় 4 চালা ঘরটাতে। খোকা ছোট ঘরে তার মার সঙ্গে থাকে অবশ্যই। নীলু হঠাৎ ভবানী বাড়ুজ্যের হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘরটাতে। খোকা সেখানে শুয়ে ঘুমোচ্ছে। ভবানী দেখলেন খোকা চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার টানা টানা চোখ দুটি নিদ্রিত নারায়ণের মতো নিমিলিত। ভবানী বাড়ুজ্যে শিশুকে ওঠাতে গেলে নীলু বলে উঠল, উঠিও না, হুটিও না বলে দিচ্ছি। এমন কাঁদবে তখন সামলাবে কেডা? ভবানী তাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে বসালেন। খোকা চোখ বুঝিয়েই চুপ করে বসে রইল, নড়লেও না চড়লেও না। কি সুন্দর দেখাচ্ছিল ওকে, কি নিষ্পাপ মুখখানা। সমগ্র জগৎ রহস্য যেন এই শিশুর পেছনে অসীম প্রতীক্ষায় দাঁড়িয়ে। মহলোক থেকে নিম্নতম ভূমি পর্যন্ত ওর পাদস্পর্শের ও খেয়ালি লীলার জন্য উৎসুক হয়ে আছে। তারায় তারায় সে আশা নিরাশার বাণী জ্যোতির অক্ষরে লেখা হয়ে গেল। নীলু বললে, ওর ঘাড় ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। কি আপনি, কচি ঘাড় না? বিলু ছুটে এসে খোকাকে আবার শুইয়ে দিলে। সে যেমন নিঃশব্দে বসেছিল তেমনি নিঃশব্দে ঘুমোতে লাগলো। বিলু ও নীলু স্বামীর দুদিকে দুজনে বসল। বিলু বলল, পচা গরম পড়েছে আজ, গাছের পাতাটি নড়ছে না। জানেন, আমাদের 2খানা কাঁঠালি পেকে উঠেছে। পাকা কাঁঠালের গন্ধে ভুরভুর করছিল ঘরের গুমোট বাতাস। বিলুর খুশির সুরে ভবানীর বড় স্নেহ হলো ওর ওপরে। বললেন, দুটোই পেকেছে, রসা না খাজা? বেলতলি আর কদমার কাঁঠাল, একখানা রসা আর একখানা খাজা। খাবেন রাত্রিরে? আমি বুঝি বকাসুর, এই খেয়ে এসে আবার যা পাবো তাই খাবো? বিলু বললে, আপনি যদি না খান তবে আমরা খেতে পাচ্ছি নে। অমন ভালো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে পাক ওজোর হয়ে। একটাও কোষ খান। দিও রাত্রে। না, এখনই খেতে হবে। নীলু এখনই কাঁঠাল খাবার জন্যই আমারে বলেছে। ছেলে মানুষ তো, নোলা বেশি। ছেলে মানুষ আবার কি, 30-এর ওপর বয়স হতে চললো এখনো। থাক, আপনারা তন্তর সান্তর আওড়াতে হবে না। আমাদের সব দোষ, দিদির সব গুণ। ভবানী হেসে বললেন, আচ্ছা দাও, 1 কোষ কাঁঠাল খেলেই যদি তোমাদের খাওয়ার পথ খুলে যায় তো যাক। সন্ধ্যার পর তিলু এলো এই ছোট্ট ঘরখানাতে। বিলু দিয়ে গেল খোকাকে ওর মায়ের কাছে এই ঘরে। ভবানী বললেন, কেমন খেলে? ভালো। আপনি? খুব ভালো। তোমার বোনেদের রাগ হয়েছে আমরা খেয়ে এলাম বলে, কিছু আনলাম না। ওরা রাগ করতেই পারে। সে আমি ঠিক করে এনেছি গো, আপনার আর বলতে হবে না। 2টো সরু চিড়ে ওদের জন্য আনিনি বুঝি মামিমার কাছ থেকে চেয়ে? ওগো, আজ আপনি ওদের ঘরে শুলে পারতেন। যাব? যান,
ওদের মনে কষ্ট হবে। একে তো খেয়ে এলাম আমরা দুজনে খোকাকে ওদের ঘাড়ে ফেলে, আবার এখন এই ঘরে যদি আপনি থাকেন তবে কি মনে করবে ওরা? আপনি চলে যান। তোমার পড়া তাহলে আর হবে না। ঈশোপনিষদ আজ শেষ করব ভেবেছিলাম, 14 শ্লোকটা আজ বুঝিয়ে দেব ভেবেছিলাম। আমি আজ বসে বসে 14 শ্লোকটা পড়ি। নারদ ভক্তি সূত্র ধরাবেন বলেছিলেন, কাল ধরাবেন। বসুন, আর একটুক্ষণ বসুন, আপনাকে কতক্ষণ দেখিনি। বেশ, বসি। যদি আজ মরে যাই, আপনি খোকাকে যত্ন করবেন? হুম। ও মা, একটা দুঃখের কথাও বললেন না, শুধু একটু হুঁ আবার কি? তুমি আর আমি এই গাঁয়ের মাটিতে একটা বংশ তৈরি করে রেখে যাব, আমি বেশ দেখতে পাচ্ছি। এই আমাদের বাঁশ বাগানের ভিটেতে 5 পুরুষ বাস করবে, ধানের গোলা করবে, লাঙ্গল খামার করবে, গরুর গোয়াল করবে। তিলু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে বললে, আপনারে ফেলে থাকতে চায় না আমার মন, মনটার মধ্যে বড় কেমন করে। আপনার মন কেমন করে আমার জন্যি? অবজানন্তি মাং মোড়া মানুষী তনুমাশ্রিতং। আপনি ভেবেছেন আমি সামান্য মেয়ে মানুষ, আপনি মূঢ় তাই এমনি ভাবছেন। কে জানেন আমি? ভবানী তিলুর রঙ্গভঙ্গি মাখানো সুন্দর ডাগর চোখ দুটিতে চুম্বন করে ওর চুলের রাশ জোর করে মুঠো বেঁধে ধরে বললেন, তুমি হলে দেবী, তোমাকে চিনতে আমার দেরি নেই। কি মোচার ঘন্টই করো, কি কচুর শাকই রাঁধো, ঝালের পাক মুখে দেবার জো নেই। যেমন বর্ণ তেমনই গন্ধ, আকার ও সদৃশ প্রাজ্ঞ। তিলু রাগ দেখিয়ে স্বামীর কোল থেকে মাথা তুলে নিয়ে বললে, বিশ্বাসঘাতকং স্তং। আমার রান্না কচুর শাক খারাপ? এ পর্যন্ত কেউ? ভুল সংস্কৃত হলো যে, কানমোলা খাও, এর নাম ব্যাকরণ পড়া হচ্ছে না? কি হবে ও কথাটা? কি বিভক্তি হবে? এখন আমি বলতে পারছি নে, ঘুম আসছে। সারাদিনের খাটুনি গিয়েছে কেমন ধারা, অতগুলো লোকের চিড়ে এক হাতে ঝেড়েছি, বেচেছি, ভিজিয়েছি, আম কাঁঠাল ছাড়িয়েছি। তুমি ঘুমো, আমি ও ঘরে যাই। বিলু নীলু স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল। নীলু বললে, নাগর যে পথ ভুলে, কার মুখ থেকে আজ উঠেছি জানি না। বিলু বললে, আপনাকে আজ ঘুমোতে দেব না, সারা রাত গল্প করব। নীলু, কি বলিস? তার আর কথা, বলে কালো চোখের আংরা কেন রে মন ভোমরা। কাঁঠাল খাবেন তো? খাজা 2টো কাঁঠালই পেকেছে, দিদির জন্য পাঠিয়ে দিই। আজ কি করবেন শুনি? নীলু বললে, দিদিকে রোজ রাত্রিরে পড়ান, আমাদের পড়ান না কেন? পড়াবো কি, তুমি পড়তে বসবার মেয়ে বটে। জানো, আজকাল কলকাতায় মেয়েদের পড়বার জন্য বেথুন বলে এক সাহেব স্কুল করে দিয়েছে। কত মেয়ে সেখানে পড়ছে। সত্যি? সত্যি না তো মিথ্যে? আমার কাছে একখানা কাগজ আছে, সর্বশুভকরী বলে। তাতে একজন বড় পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার এইসব লিখেছেন। মেয়েদের লেখাপড়া শেখার দরকার, শুধু কাঁঠাল খেলে মানব জীবন বৃথায় চলে যাবে, না দেখলে কিছু না বুঝলে কিছু। বিলু বললে, কাঁঠাল খাওয়া নিয়ে খুঁড়বেন না বলে দিচ্ছি, কাঁঠাল খাওয়া কি খারাপ জিনিস? নীলু বললে, খেতেই হবে আপনাকে 10টা কোষ। কদমার কাঁঠাল কখনো খাননি, খেয়েই দেখুন না কি বলছি। আমি যদি খাই তোমরা লেখাপড়া শিখবে। তোমার দিদি কেমন সংস্কৃত শিখেছে, কেমন বাংলা পড়তে পারে, ভারতচন্দ্র রায়ের কবিতা মুখস্থ করেছে, তোমরা কেবল। নীলু কৃত্রিম রাগের সুরে হাত তুলে বললে, চুপ, কাঁঠাল খাওয়ার খোঁটা খবরদার আর দেবেন না কিন্তু। সাধ্যায় কাকে বলে জানো? রোজ কিছু কিছু শাস্ত্র পড়া। ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না, বৃথা জীবনটা কাটিয়ে দিয়ে লাভ কি? আবার? আচ্ছা যাক,
ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? আমরা জানি। কি জানো? ছাই জানো। দিদি বুঝি বেশি জানে আমাদের চেয়ে? সে উপনিষদ পড়ে আমার কাছে। উপনিষদ কি তা বুঝতে পারবে না এখন। ক্রমে ক্রমে বুঝবে যদি লেখাপড়া শেখো। আপনি এসব শিখলেন কোথায়? বাংলাদেশের চর্চা নেই। এখানে এসে দেখছি শুধু মঙ্গলচণ্ডীর গীত আর মনসার ভাসান আর শিবের বিয়ে, এইসব। বড় জোর রামায়ণ মহাভারত। এ আমি জেনেছিলাম ঋষিকেশ পরমহংসজির আশ্রমে, পশ্চিমে। তার আর এক শিষ্য, ওই যে সেবার এসেছিলেন, আমার চোখ খুলে দিয়েছেন তিনি। তিনি আমার গুরু এই জন্যেই। মন্ত্র দেননি বটে, তবে চোখ খুলে দিয়েছিলেন। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করেছিলেন। তার বইও নাকি আছে, সর্ব শুভকরী কাগজে লিখেছে। ওসব খ্রিস্টানি মত। বাপ পিতামহ যা করে গিয়েছে। নীলু, বাপ পিতামহ কি করেছেন তুমি তার কতটুকু জানো? উপনিষদের ধর্ম ঋষিদের তৈরি তা তুমি জানো? আচ্ছা, এসব কথা আজ থাক, রাত হয়ে যাচ্ছে। না, বলুন না, শুনি, বেশ লাগছে। তোমার মধ্যে বুদ্ধি আছে, তোমার দিদির চেয়েও বেশি বুদ্ধি আছে, কিন্তু তুমি একেবারে ছেলে মানুষই করে দিন কাটাচ্ছ। বিলু বললে, ওসব রাখুন, আপনি কাঁঠাল খান, আমরা কাল থেকে লেখাপড়া শিখব। দিদির সঙ্গে একসঙ্গে বসে, কিন্তু আলাদা না। নীলু ততক্ষণে একটা পাথরের খোড়ায় কাঁঠাল ভেঙে স্বামীর সামনে রাখল। ভবানী বললেন, এতগুলো খাবো? নীলু মাত্র দুটো কোষ তুলে নিয়ে বললে, বাকিগুলো সব খান। কদমার কাঁঠাল কি মিষ্টি দেখুন। নাগর না খেলেই আমাদের ভালো লাগে। ও নাগর, এমন মিষ্টি কাঁঠালটা আপনি খাবেন না? খান খান, মাথার দিব্যি। বিলু বললে, কাঁঠাল খেয়ে না একটা বিচি খেয়ে নেবেন নুন দিয়ে, আর কোনো অসুখ করবে না। ওই রে, খোকন কেঁদে উঠল দিদির ঘরে। দিদি বোধহয় সারাদিন খাটাখাটনির পর ঘুমিয়ে পড়েছে। শিগগির যা নীলু। নীলু ছুটে ঘর থেকে বার হয়ে গেল। ঘেটু ফুলের পাপড়ির মতো সাদা জ্যোৎস্না বাইরে। রামকানাই কবিরাজ গত 1 বছর গৃহহীন, আশ্রয়হীন হয়ে আছেন। সেবার 3 দিন নীলকুঠির চুনের গুদামে আবদ্ধ ছিলেন। দেওয়ান রাজারাম অনেক বুঝিয়েছিলেন, অনেক প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু কিছুতেই মিথ্যা সাক্ষ্য দেওয়াতে রাজি করাতে পারেননি রামকানাইকে। শ্যামচাঁদের ফলে অচৈতন্য হয়ে পড়েছিলেন চুনের গুদামে। নীলকুঠির সাহেবদের ঘরে বসে বসে তিনি কি জল খেতে পারেন? জল স্পর্শ করেননি সুতরাং কদিন। মরো দেখে তাকে ভয়ে ছেড়ে দেয়। নিজের সেই ছোট্ট দোচালা ঘরটাতে ফিরে এলেন। এসে দেখেন ঘরটা আছে বটে, কিন্তু জিনিসপত্র কিচ্ছু নেই। হাঁড়ি কুড়ি ভেঙে চুরে তছনছ করেছে। তার জড়িবুটির হাঁড়িটা কোথায় ফেলে দিয়েছে। তাতে কত কষ্টে সংগ্রহ করা সোঁদালি ফুলের গুঁড়ো, পুনর্বা হলহলি শাকের পাতা, ক্ষেত পাপড়া, নালি মূলের লতা, এইসব জিনিস শুকনো অবস্থায় ছিল। 10 আনা পয়সা ছিল একটা ন্যাকড়ার পুটুলিতে, তাও অন্তর্হিত। ঘরের মধ্যে যেন মত্ত হস্তি চলাফেরা করে বেরিয়ে সব ওলটপালট লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে। চাল ডাল কিছু এক দানাও ছিল না ঘরে। বাড়ি এসে যে 1 ঘটি জল খাবেন এমন উপায় ছিল না, না কলসি না ঘটি। রামু সর্দারের খুনের মামলা চলেছিল 5-6 মাস ধরে। শেষে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এসে তাতে কি একটা মীমাংসা করে দিয়ে যান। রামকানাই আগে 2-1টা রোগী যা পেতেন, এখন ভয়ে তাকে আর কেউ দেখাতো না। দেখালে দেওয়ান রাজারামের বিরাগভাজন হতে হবে। রামকানাইকে 3-4 মাস প্রায় অনাহারে কাটাতে হয়েছে। পৌষ মাসের শেষে রামকানাই অসুখে পড়লেন। জ্বর, বুকে ব্যথা। সেই ভাঙা দোচালায়
একা বাঁশের মাচাতে পড়ে থাকেন। কেউ দেখবার নেই। নীলকুঠির ভয়ে কেউ তার কাছেও ঘেঁষে না। একদিন ফর্সা শাড়ি পরা, মেমেদের মতো হাত কাটা জামা গায়ে দেওয়া এক স্ত্রীলোককে তার দিন কুটিরে ঢুকতে দেখে রামকানাই রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। এসো মা, বসো। তুমি কনে থেকে আসছ? চিনতে পারলাম না যে। স্ত্রীলোকটি এসে তাকে দূর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে। বললে, আমারে চিনতে পারবেন না, আমার নাম গয়া। রামকানাই এ নাম শুনেছিলেন। চমকে উঠে বললেন, গয়া মেম? হ্যাঁ বাবা ঠাকুর, ওই নাম সবাই বলে বটে। কি জন্যে এসেছো মা? আমার কত ভাগ্যি। আপনার উপর সাহেবদের মধ্যেই ছোট সাহেব খুব রাগ করেছে, আর করেছে দেওয়ানজি। কিন্তু বড় সাহেব আপনার উপর এসব অত্যাচারের কথা, অনাচারের কথা কিছুই জানে না। আপনি আছেন কেমন? জ্বর, বুকে ব্যথা, বড় দুর্বল। আপনার জন্য একটু দুধ এনেছিলাম। আমি তো জাল দিয়ে খেতে পারবো না, উঠতে পারছি নে। দুধ তুমি ফিরিয়ে নিয়ে যাও মা। না বাবা ঠাকুর, আপনার নাম করে এনলাম, ফিরিয়ে নিয়ে যাব না। আপনি না খান, বেলগাছের তলায় ঢেলে দিয়ে যাব। আমার কি সেই ভাগ্যে আপনার মতো ব্রাহ্মণ মোর হাতের দুধ সেবা করবেন? রামকানাই শট নন, বলেই ফেললেন, আমি মা শূদ্রের দান নিই না। গয়া চতুর মেয়ে, হেসে বললে, কিন্তু মেয়ের দান কেন নেবেন বাবা ঠাকুর? আর যদি আপনার মনে হ্যাচাং প্যাচাং থাকে, মেয়ের দুধের দাম আপনি সেরে উঠে দেবেন এরপরে, তাতে তো আর দোষ নেই। হ্যাঁ, তা হতে পারে মা। বেশ, সেই কথাই রইল। দুধ আপনি সেবা করুন। জাল দেবে কে তাই ভাবছি, আমার তো উঠবার শক্তি নেই। গয়া মেম ভয়ে ভয়ে বললে, বাবা ঠাকুর, আমি জাল দিয়ে দেব? তা দেও, তাতে আমার কোনো আপত্তি নেই মা। দান না নিলেই হলো, তাতেও তুমি দুঃখিত হয়েও না। আমার বাপ ঠাকুরদা কখনো দান নেননি। আমি নিলেই পতিত হব বুড়ো বয়সে। তবে কি জানো, খেতে হবে আমায় তোমাদের জিনিস। পার হয়ে পড়লাম কি না, কে করবে বলো, কে দেবে? মুই দেবানি বাবা ঠাকুর, কিছু ভাববেন না। আপনার মেয়ে বেঁচে থাকতেই কোনো ভাবনা নেই আপনার। বড় সাহেব শিপটন সেই দিন সন্ধ্যার সময় ছোট সাহেবকে ডেকে পাঠালো। ছোট সাহেব ঘরে ঢুকে বললে, গুড আফটারনুন মিস্টার শিপটন। গুড আফটারনুন ডেভিড। নাও হোয়াট অ্যাবাউট আওয়ার কবিরাজ? I hear there's something amiss with him. Good heavens, I know very little about him. It's very good of you to know little about the poor old man. My Aya Gaya was telling me he was down with fever, and of course she did her best. But how it is you are alone? Where is our precious Diwan? দিওয়ান রাজারাম অনেক রাত্রে কুঠি থেকে বাড়ি এলেন। ঘোড়া থেকে নেমে হাঁক দিলেন, ঘুরে। গুরুদাস মুচি সহি শেষে লাগাম ধরলে ঘোড়ার। ঘরে ঢোকবার আগে স্ত্রীর উদ্দেশ্যে ডেকে বললেন, গঙ্গা জল দাও ওগো। ঘরের মধ্যে ঢুকে দেখলেন জগদম্বা পুজোর ঘরের দাওয়ায় বসে কি পুজো করছেন যেন। রাজারামের মনে পড়ল আজ শনিবার, স্ত্রী শনির পুজোতে ব্যস্ত আছেন। রাজারাম হাত মুখ ধুয়ে আসতেই জগদম্বা সেখান থেকে ডেকে বললেন, পুঁথি কে পড়বে? আমি যাচ্ছি, দাঁড়াও, কাপড় ছেড়ে আসছি। দেওয়ান রাজারাম নিষ্ঠাবান ব্রাহ্মণ। গরদের কাপড় পরে কুশাসনে বসে তিনি ভক্তি সহকারে শনির পাঁচালি পাঠ করলেন। শনি পুজোর উদ্দেশ্য শনির কুদৃষ্টি থেকে তিনি এবং তার পরিবারবর্গ রক্ষা পাবেন, ঐশ্বর্য বাড়বে, পদবৃদ্ধি হবে। শনির পুঁথি শেষ করে তিনি সন্ধ্যান্নিক করলেন, যেমন তিনি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে করে থাকেন। সাহেবদের সংসর্গে থাকেন বলে এটা তার আরও বিশেষ করে দরকার হয়ে থাকে।
গঙ্গা জল মাথায় না দিয়ে তিনি ঘরের মধ্যে ঢোকেন না পর্যন্ত। জগদম্বা তার সামনে একটু শনি পুজোর সিন্নি আর এক বাটি মুড়কি এনে দিলেন। খেয়ে এক ঘটি জল ও একটি পান খেয়ে তিনি বললেন, আজ কুঠিতে কি ব্যাপার হয়েছে জানো? জগদম্বা বললেন, বেলের শরবত খাবা? আহ, আগে শোনো কি বলছি। বেলের শরবত এখন রাখো। কি গা, কি হয়েছে? বড় সাহেব ছোট সাহেবকে খুব বকেছে। কেন? রামকানাই কবিরাজকে আমরা একটু কচা পড়া পড়িয়েছিলাম। ওর দুষ্টুমি ভাঙতি আর আমারে শেখাতে হবে না। নীলকুঠির মুখ ছোট করে দিয়েছে ওই ব্যাটা সেই রামু সর্দারের খুনের মামলায়। জেলার ম্যাজিস্ট্রেট ডঙ্কিনসন সাহেব বড় সাহেবকে খুব মানে, তাই এই যাত্রা আমার রক্ষে, নইলে আমার জেল হয়ে যেত। ও বাঞ্চতকে এমন কোচাপড়া দিয়েছিলাম যে আর ওকে এদেশে অন্ন করি খেতে হতো না। তা নাকি বড় সাহেব বলেছে অমন করো না। নীলকুঠির জোর জুলুমের কথা সরকার বাহাদুরের কানে উঠেছে। কলকাতায় কে আছে? হরিশ মুখুজ্জে। ওরা বড় লেখালেখি করছে খবরের কাগজে। খুব গোলমালের সৃষ্টি হয়েছে। এখন অমন করলি নীলকর সাহেবদের খেতি হবে। আমায় দেখি ছোট সাহেব বললে, গয়া মেম এইসব কানে তুলেছে বড় সাহেবের। বিটি আসল শয়তান। কেন? গয়া মেম তোমাকে তো খুব মানে। বাদ দাও, যার চরিত্রের কিছু নেই তার কিছুই নেই। ওর আবার মানামানি কিছু যে বলবার জো নেই। নইলে রাজা রামরায়কে আর শেখাতে হবে না কাকে কি করে জব্দ করতে হয়। তোমাকে কি ছোট সাহেব বকেছে নাকি? আমারে কি বকবে? আমি না হলে নীলির চাষ বন্ধ। কুটিতে হওয়া খেলবে ভোঁ ভোঁ। আমি আর প্রসন্ন চকর্তি আমি না থাকলেই এক কাঠা জমিতেও নীলির দাগ মারতে হবে না কারো। নবুগাজিকে কে সোজা করেছিল? রাহাতুনপুরীর প্রজাদের কে জব্দ করেছিল? ছোট সাহেব বড় সাহেব কোনো সাহেবেরই কম নয়, তা বলে দিলাম তোমারে। আজ যদি রাজা রামরায় চোখ বোঝে তবে কালই। জগদম্বা অপ্রসন্ন সুরে বললেন, ও আবার কি কথা? শনিবারের সন্ধেবেলা? দুঃখা দুঃখা, রাম রাম, অমন কথা বলবার নয়। তিলুরা এসেছিল কেউ? নীলু খোকাকে নিয়ে এসেছিল। খোকা আমাকে গাল টিপে টিপে কত আদর করলে। হা হা, ওই চাঁদটুকু হয়েছে। বেঁচে থাক, ওদের সবারই স্বাদ আহ্লাদের সামগ্রী। একটু ছানা খেতে দিলাম, বেশ খেলে টুকটুক করে। ছানা খেতে দিও না, পেট কামড়াবে। কথা শেষ হবার আগেই তিলু খোকাকে নিয়ে এসে হাজির। খোকা বেশ বড় হয়ে উঠেছে, ওর বাবার বুদ্ধি পেয়েছে। রাজারামকে দু হাত নেড়ে বললে, বর্দা। রাজারাম খোকাকে কোলে নিয়ে বললেন, বর্দা কি মনি, মামা মামা হই যে। খোকা আবার বললে, বর্দা। তার মা বললে, ওই যে আমি তোমাকে বর্দা বলি কি না, তা শুনে শুনে ঠিক করেছে এই লোকটাকে বর্দা বলে। খোকা বলে, বর্দা। রাজারাম খোকার মুখে চুমু খেয়ে বললেন, তোমার মারও বর্দা হলাম, আবার তোমারও বর্দা বাবা। ভবানী কি করছে? তিলু বললে, উনি আর চন্দর মামা বসে গল্প করছেন। আমি কাঁঠাল ভেঙে দিয়ে এলাম খাবার জন্য। নিতে এসেছিলাম একটা ঝুনো নারকোল। ওরা মুড়ি খেতে চাইলেন ঝুনো নারকোল দিয়ে। নিয়ে যা তোর বৌদিদির কাছ থেকে, একটা ছাড়া দুটো নিয়ে যা। এই সময়ে জগদম্বা জানালার কাছে গিয়ে বললেন, ওগো, তোমাকে কে বাইরে ডাকছে। কেডা? তা কি জানি, গোপাল মাইন্দার বলছে। রাজারাম খুব আশ্চর্য হয়ে গেলেন বাইরে যে এসেছিল তাকে দেখে। সে হলো বড় সাহেবের আর্দালি শ্রীরাম মুচি। এমন কি গুরুতর দরকার পড়েছে যে এত রাত্রে সাহেব আর্দালি পাঠিয়েছে? কি রে রেমো? কর্তামশাই, দু সাহেব এক জায়গায় বসে আছে বড় বাংলায়, মদ খাচ্ছে। কি একটা জরুরি খবর আছে।
আমারে বললে ঘোড়ায় চড়ে আসতে বলিস, এক্ষুনি যেন আসে। কেন জানিস? তা আমি বলতে পারবো না কর্তামশাই, কোনো গোলমেলে ব্যাপার হবে, নইলে এত রাত্রি ডাকবে কেন? মোর সঙ্গে চলুন, মুই সড়কিয়ে নিচি সঙ্গে করে। মোদের শত্রুর চারিদিকে, রাত বেরাত একা আঁধারে বেরোবেন না। রাজারাম হাসলেন। শ্রীরাম মুচি তাকে আজ কর্তব্য শেখাচ্ছে। ঘোড়ায় চড়ে তিনি একটা হাঁক মারলে দুখানা গাঁয়ের লোক থরহরি কাঁপে। তাকে কে না জানে এই 10-20খানা মৌজার মধ্যে। আধ ঘন্টার মধ্যে রাজারাম এসে সেলাম ঠুকে সাহেবদের সামনে দাঁড়ালেন। সাহেবদের সামনে ছোট টেবিলে মদের বোতল আর গ্লাস। বড় সাহেব রূপোর আলবোলাতে তামাক টানছে। তামাকের মিঠে করা মৃদু সুবাস ঘরময়। ছোট সাহেব তামাক খায় না, তবে পান দোক্তা খায় মাঝে মাঝে, তাও বড় সাহেব বা তার মেমকে লুকিয়ে। বড় সাহেব ছোট সাহেবের দিকে তাকিয়ে কি বললে ইংরেজিতে। ছোট সাহেব রাজারামের দিকে মুখ ফিরিয়ে বললে, দেওয়ান, ভারী বিপদের মধ্যে পড়ে গেলাম যে। সেটা রাজারাম অনেক পূর্বেই অনুমান করেছেন। কি সাহেব? কলকাতা থেকে এখন খবর এলো, নীল চাষের জন্য লোক নারাজ হচ্ছে, গভর্নমেন্ট তাদের সাহায্য করছে। কলকাতায় বড় বড় লোকে খবরের কাগজে হইচই বাঁধিয়েছে। এখন কি করা যায় বলো? শুল্ক, শুভরত্নপুর, উলুসি, সাতবেড়ে, নহাটা, এই গাঁয়ে কত জমি নীলির দাগ মারা বলতে পারবা? রাজারাম মনে মনে হিসেব করে বললেন, আন্দাজ 700-750 বিঘে। এই সময়ে বড় সাহেব বললে, কত জমিতে দাগ আছে? রাজারাম সসম্ভ্রমে বললেন, ওই যে বললাম সাহেব, 700 বিঘে হবে। এই সময়ে বিবি শিপটন বড় বাংলার সামনে এসে নামলেন টমটম থেকে। ভজামুচি সহিস পেছন থেকে এসে মেম সাহেবের হাত থেকে লাগাম নিলে এবং তাকে টমটম থেকে নামতে সাহায্য করলে। ঘোর অন্ধকার রাত, মেম সাহেব এত রাতে কোথায় গিয়েছিল? রাজারাম ভাবলেন, কিন্তু জিজ্ঞেস করবার সাহস পেলেন না। মেম সাহেব ওদের দিকে চেয়ে চেয়ে কি ইংরেজিতে বললে। ও হরি, এটা কি? ভজামুচি একটা মরা খরগোশ নামাচ্ছে টমটমের পাদানি থেকে। মেম সাহেবের হাতের ভঙ্গিতে সেটা ভজা সসম্ভ্রমে এনে সাহেবদের সামনে নামালে। মেম সাহেবের হাতে বন্দুক। অন্ধকার মাঠে নদীর ধারে খরগোশ শিকার করতে গিয়েছিল মেম সাহেব তাহলে। মেম সাহেব ওপরে উঠতেই এই দুই সাহেব উঠে দাঁড়ালো। ওদের মধ্যে খানিকক্ষণ কি বলা বলি ও হাসাহাসি হলো। মেম সাহেব রাজারামের দিকে তাকিয়ে বললে, কেমন হইল শিকার? বিনয়ে বিগলিত রাজারাম বললেন, আগে চমৎকার। ভালো হইয়াছে? খুব ভালো। কোথায় মারলেন মেম সাহেব? বাঁওড়ের ধারে, এইদিকে খড় আছে। খড়? ভজামুচি মেম সাহেবের কথার টিকা রচনা করে বলে, সবাইপুরীর বিশেষদের খড়ের মাঠে। ও, অনেক দূর গিয়েছিলেন এই রাত্রি? আমার কাছে বন্দুক আছে, ভয় কি আছে? ভুটে খাইবে না। আগে না, ভূত কোথা থেকে আসবে? নো নো, ভজা বলিতেছিল মাটি ভূত আছে, হালো জলে যায় আসে, যায় আসে। কি নাম আছে ভজা? আলো ভূত। ভজা উত্তর দেবার আগে রাজারাম বললেন, আগে আমি জানি এলে ভূত। আমি নিজে কতবার মাঠের মধ্যে এলে ভূতের সামনে পড়েছি, ওরা মানুষেরে কিছু বলে না। বড় সাহেব এই সময় হেসে বললেন, তোমার মাটা আছে, ভূত আছে, উহা গ্যাস আছে। আলো জ্বলিয়া উঠিল তো তুমি ভূত দেখিল। এর পরের কথাটা মেম সাহেবের দিকে চেয়ে ইংরেজিতে। রাজারাম বুঝলেন না। খরগোশ কেমন? আগে খুব ভালো। তুমি খাও? না সাহেব, খাইনি। অনেকে খায় আমাদের মধ্যে, আমি খাইনি। এই সময়ে প্রসন্ন চক্রবর্তী, আমিন ও গিরিশ সরকার মুহুরী অনেক খাতাপত্র নিয়ে এসে হাজির হলো। রাজারাম ঘুঘু লোক,
তিনি বুঝলেন আজ সারা রাত কুটির দপ্তরখানায় বসে কাজ করতে হবে। আমিন দাগ মার্কার খতিয়ান এনে হাজির করছে কেন? দাগের হিসেব এত রাত্রে কি দরকার? ছোট সাহেব কি একটা বললে ইংরেজিতে। বড় সাহেব তার একটা লম্বা জবাব দিলে হাত পা নেড়ে খাতার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে। ছোট সাহেব ঘাড় নাড়লে। তারপর কাজ আরম্ভ হলো সারা রাত ব্যাপী। ছোট সাহেব, প্রসন্ন আমিন, তিনি, গিরিশ মুহুরী ও গদাধর চক্রবর্তী মুহুরীতে মিলে। কাজ আর কিছুই নয়, মার্কা খতিয়ান বদলানো। যত বেশি জমিতে নীলের দাগ দেওয়া হয়েছে বিভিন্ন গ্রামে, তার চেয়ে অনেক কম দেখানো। জরিপের আসল খতিয়ান দৃষ্টে নকল খতিয়ান তৈরি করার নির্দেশ দিলে ডেভিড সাহেব। রাজারাম বললেন, সাহেব, একটা দরকারি জিনিসের কি হবে? কি জিনিস? প্রজাদের বুড়ো আঙুলের ছাপ, তার কি হবে? দাগ খতিয়ানে আমাদের সুবিধের জন্য আঙুলের ছাপ নীতি হয়েছিল, এখন তারা নকল খাতায় দেবে কেন? যা সব বদমাইশ প্রজা! নবুগাজীর মামলায় রাহাতুনপুর শুদ্ধ আমাদের বিপক্ষে। রামু সর্দারের খুনের মামলায় বাঁধালের প্রজা সব চটা। কি করতে হবে বলুন? বুড়ো আঙুলের ছাপ জাল করতে হবে। সে বড় গোলমেলে ব্যাপার হবে সাহেব, ভেবে কাজ করা ভালো। তুমি ভয় পেলি চলবে কেন দেওয়ান? ডঙ্কিনসনের কথা মনে নেই? একখানা আর দুপেগ হুইস্কি। একখানা নয় সাহেব, অনেকখানা। আপনি ভেবে দেখুন, ফাঁসিতলার মাঠের সে ব্যাপার আপনার মনে আছে তো? আমরাই গিরিধারী জেলেকে ফাঁসি দিয়েছিলাম। তখনকার দিনে আর এখনকার দিনে তফাৎ অনেক। শ্রীরাম বেয়ারাকে এখন সড়কি নিয়ে রাত্রে পথ চলতে হয় সাহেব, আজই শুনলাম ওর মুখে। ভোর পর্যন্ত কুটির দপ্তরখানায় মোমবাতি জেলে কাজ চলল। সবাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে ভোরবেলার দিকে। ডেভিড সাহেবও বিশ্রাম নেয়নি বা কাজে ফাঁকি দেয়নি। সূর্য উঠবার আগেই বড় সাহেব এসে হাজির হলো। দুই সাহেবে কি কথাবার্তা হলো। বড় সাহেব রাজারামকে বললেন, মার্কা খতিয়ান বদল হইল? আগে হ্যাঁ। সব ঠিক আছে? এখনো 3 দিনের কাজ বাকি সাহেব। টিপসইয়ের কি করা যাবে সাহেব? অত টিপসই কোথায় পাওয়া যাবে দাগ খতিয়ানে? আপনি বলুন। করিতে হইবে। কি করে করা যাবে আমার বুদ্ধিতে কুলোচ্ছে না। শেষকালটা কি জেল খেটি মরব? টিপসই জাল করব কি করে? সব জাল হইল টৌহা জাল হইবে না কেন? মাথা খাটাইতে হইবে। পয়সা খরচ করিলে সব হইয়া যাইবে। মন দিয়া কাজ করো। তোমার ও প্রসন্ন আমিনের 2 টাকা করিয়া মাহিনা বাড়িল এ মাস হইতে। মাথা নিচু করে 2 হাত জুড়ে নমস্কার করে বললেন রাজারাম, আপনার খেয়েই তো মানুষ সাহেব, রাখতেও আপনি, মারতেও আপনি। কি একটা ইংরেজি কথা বলে বড় সাহেব চলে গেল ঘর থেকে বেরিয়ে। দুপুরবেলা প্রসন্ন আমিন কাজ অনেকখানি এগিয়ে এনেছে। গিরিশ মুহুরী গদাধর মুহুরীকে নিচু সুরে বললে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ও গদাধর? গদাধর চোখের চশমার দড়ি খুলে ফেলে চারিদিকে তাকিয়ে দেখে বললে, রাজারাম ঠাকুরকে বলো না। আমি পারবো না, আমার লজ্জা করে। লজ্জার কি আছে? পেট চলছে না? তা তো জ্বলছে, তবে বলো। আমি পারবো না। এমন সময়ে নরহরি পেশকার বারান্দার বাইরে থেকে সকলকে ডেকে বললে, দেওয়ানজি, আমিনবাবু, সব চান হয়েছে, ভাত তৈরি, আপনারা নিয়ে আসুন। দেওয়ান রাজারাম বললেন, আমার এখনো অনেক দেরি, তোমরা খেয়ে নাও গিয়ে। শেষ পর্যন্ত সকলেই একসঙ্গে খেতে বসলেন, দেওয়ানজি ছাড়া। তিনি নীলকুঠিতে অন্নগ্রহণ করেন না, স্নান না করেও খান না। এখানে সেসবের সুবিধে নেই তত। নরহরি পেশকার ভালো ব্রাহ্মণ, সেই রান্না করেছে, জোগাড় দিয়েছে গোলাপ মারে, তা ভালোই রেঁধেছে। না সাহেবদের নজর উঁচু, খাটিয়ে নিয়ে খাওয়াতে জানে। মস্ত বড় রুই মাছের ঝোল, 5-6খানা করে দাগার মাছ ভাজা, অম্বল, মুড়ি ঘণ্ট ও দই,
গদাধর মুহুরী পেটুক ব্যক্তি। শেষকালে বলেও ফেললেন পেশকার মশাই, বলি সব করলেন, একটু মিষ্টির ব্যবস্থা করলেন না? সে সময় রসগোল্লার রেওয়াজ ছিল না। এ সময়ে মিষ্টি বলতে বুঝতো চিনির মঠ, বাতাসা বা মন্ডা। নরহরি পেশকার বললে, কথাটা মনে ছিল না, নইলে ছোট সাহেব দিতি নারাজ ছিল না। গদাধর মুহুরী ভাতের দলা কোঁত করে গিলে বললে, না, সাহেবরা খাওয়াতে জানে। কি বলো প্রসন্ন দাদা? প্রসন্ন চক্রবর্তী আমিন কদিন থেকে আজ অন্যমনস্ক। তার মন কোনো সময়ই ভালো থাকে না। কি একটা কথা সে সবসময়ই ভাবছেই। গদাধরের কথার উত্তর দেবার মতো মনের সুখ নেই। এই যে কাজের চাপ, এই যে বড় মাছ দিয়ে ভাতের ভোজ, অন্য সময় হলে, অন্য দিন হলে তার খুব ভালো লাগতো, কিন্তু আজ আর সে মন নেই। কিছুই ভালো লাগে না। খেতে হয় তাই খেয়ে যাচ্ছে, কাজ করতে হয় তাই কাজ করে যাচ্ছে, কলের পুতুলের মতো। আর সব সময়ে সেই এক চিন্তা, এক ধ্যান, এক জ্ঞান। সে কি ব্যাপার, কি ধ্যান, কি জ্ঞান? প্রসন্ন আমিন গয়া মেমের প্রেমে পড়েছে। সে যে কি টান তা বলার কথা নয়। কাকে কি বলবে? গয়া মেম বড় উঁচু ডালের পাখি। হাত বাড়াবার সাধ্য কি প্রসন্ন চক্রবর্তীর মতো সামান্য লোকের? গয়া মেম সুদৃষ্টিতে তার দিকে চেয়েছে, এই একটা মস্ত সান্ত্বনা। সুদৃষ্টিতে চাওয়া মানে গয়া মেম জানতে পেরেছে প্রসন্ন আমিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার ব্যাপারে গয়া অসন্তুষ্ট নয়, বরং প্রশ্রয় দিচ্ছে মাঝে মাঝে। এই যে বসে খাচ্ছে প্রসন্ন চক্রবর্তী, সেই সময়ে মানস নেত্রে কার সুঠাম তনুভঙ্গি, কার আয়ত চক্ষুর বিলোল দৃষ্টি, কার সুন্দর মুখখানি ওর চোখের সামনে বারবার ভেসে উঠেছে। ভাতের দলা গলার মধ্যে ঢুকছে না, চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার জন্য। সে কার কথা মনে হয়ে? ছোট সাহেবের মদগর্বিত পদধ্বনিও সে তুচ্ছ করেছে কার জন্য? প্রসন্ন আমিন এতদিন পরে সুখের মুখ দেখতে পেয়েছে। মেয়ে মানুষ কখনো তার দিকে সুনজরে চেয়ে দেখেনি। কত বড় অভাব ছিল তার জীবনে। প্রথমবার যার সঙ্গে বিয়ে হয়েছিল, গোঙ্গা, গেঁগিয়ে গেঁগিয়ে কথা বলতো। নাম যদিও ছিল সরস্বতী। গোঙ্গা হোক, সরস্বতী কিন্তু বড় যত্ন করত স্বামীকে। তখন সবে বয়স 19-20। প্রসন্নর বাবা রতন চক্রবর্তী ছেলেকে বড় কড়া শাসনে রাখতেন। বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন। বলবার জো ছিল না ছেলের, সাধ্য কি? সরস্বতী রাত্রে পান্তা ভাত খেতে দিয়ে লেবু কেটে দিত, তেঁতুল গোলা, লঙ্কা আর তেল মেখে দিত খাবার জন্য। চড়কের দিন একখানা কাপড় পেয়ে গোঙ্গা স্ত্রীর মুখে কি সরল আনন্দ ফুটে উঠত। বলতো, আমার বাপের বাড়ি চলো, উচ্ছে দিয়ে কাঁঠাল বিচি চচ্চড়ি খাওয়াবো। আমাদের গাছে কত কাঁঠাল, এই এত বড় এক একটা, এত বড় বড় কোয়া। হাত ফাঁক করে দেখাতো। আবার রসকলির গান গাইতো আপন মনেই গোগানো সুরে। হাসি পায়নি কিন্তু সেই গান শুনে কোনোদিন, মনে বরং কষ্ট হতো। না, দেখতে শুনতে ভালো না, বরং কালো, দাঁত উঁচু। তবুও পুষলে বিড়াল কুকুরের ওপরেও তো মমতা হয়। সরস্বতী পটল তুলল প্রথমবার ছেলেপিলে হতে গিয়ে। আবার বিয়ে হলো রাজানগরের সনাতন চৌধুরীর ছোট মেয়ে অন্নপূর্ণার সঙ্গে। অন্নপূর্ণা দেখতে শুনতে ভালো এবং গৌরবর্ণের মেয়ে বলেই বোধ হয় একটু বেশ গুমুরে। সে এখনো বেঁচে আছে তার বাপের বাড়িতে, ছেলে মেয়ে হয়নি। কোনো দিন মনে প্রাণে স্বামীর ঘর করেনি। না করবার কারণ বোধ হয় ওর বাপের বাড়ির সচ্ছলতা। অমন কেলে ধানের সরু চিড়ে আর শুকো দই কারো ঘরে হবে না। 7টা গোলা বাপের বাড়ির উঠোনে। অন্নপূর্ণা বড় দাগা দিয়ে গিয়েছিল জীবনে। পয়সার জন্য এত, ধানের মড়াইয়ের অহংকার এত। সনাতন চৌধুরীরই বা কটা ধানের গোলা? যদি পুরুষ মানুষ হয় প্রসন্ন চক্রবর্তী, যদি সে রতন চক্রবর্তীর ছেলে হয়,
তবে ধানের মড়াই কাকে বলে দেখিয়ে দেবে ওই অন্নপূর্ণাকে একদিন। একদিন অন্নপূর্ণা তাকে বললে, বেশ মনে আছে প্রসন্ন চক্রবর্তীর, চৈত্র মাস, গুমোট গরমের দিন, ঘেটু ফুল ফুটেছে বাড়ির সামনের বাঁশনি বাঁশের ঝাড়ের তলায়। বললে, আমার নারকেল ফুল ভেঙে বাউটি গড়িয়ে দেবে। প্রসন্ন চক্রবর্তীর তখন অবস্থা ভালো নয়, বাবা মারা গিয়েছেন। ও সামান্য টাকা রোজগার করে গাঁড়াপোতার হরিপ্রসন্ন মুখুজ্জের জমিদারি কাছারিতে। ও বললে, কেন, বেশ তো নারকোল ফুল, পরো না, হাতে বেশ মানায়। ছাই, ও গাঁথা যায় না, বিয়ের জিনিস, ফঙ্গবেনে জিনিস, আমায় বাউটি গড়িয়ে দাও। দেব, আর 2 বছর যাক, 2 বছর পরে আমি মরে যাব। অমন কথা বলতে নেইছি, এক করার মুরুদ নেই তাই বলো। এমন লোকের হাতে বাবা আমায় দিয়ে দিল তুলে, দোজবরে বিয়ে আবার বিয়ে, তাও যদি পুষতো তাও বুঝ দিতে পারি মনকে, অদৃষ্টের মাথায় ঝাঁটা মারি সাদ খা। এই বলে কাঁদতে বসলো পা ছড়িয়ে সেই 17 বছরের ধাড়ি মেয়ে। এতে মনে ব্যথা লাগে কি না লাগে। তার পরের বছর আশ্বিন মাসে বাপের বাড়ি চলে গেল, আর আসেনি। সে আজ 7-8 বছরের কথা। এরপরে ও রাজনগরে গিয়েছে 2-3 বার বউকে ফিরিয়ে আনতে। অন্নপূর্ণার মা গুচ্ছের কথা শুনিয়ে দিয়েছেন জামাইকে, মেয়ে পাঠায়নি। বলেছে, মুরদ থাকে তো আবার বিয়ে করো গিয়ে, তোমাদের বাড়ি ধান সেদ্ধ করবার জন্যই আর চাল কুটবার জন্যই আমার মেয়ে যাবে না। খ্যামটা কোনোদিনও হয়, পালকি নিয়ে এসে মেয়েকে নিয়ে যেও। আর সেখানে যায় না প্রসন্ন চক্রবর্তী। বিলের ধারে সেদিন বসেছিল প্রসন্ন আমিন। গয়া মেম আর তার মা বরদা বাগদিনী আসে এই সময়। শুধু একটিবার দেখা, আর কিছু চায় না প্রসন্ন চক্রবর্তী। আজ দূরে গয়া মেমকে আসতে দেখে ওর মন আনন্দে নেচে উঠল, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। গয়া একা আসছে, সঙ্গে ওর মা বরদা নেই। কাছে এসে গয়া প্রসন্নকে দেখে বললে, খুড়োমশাই একা বসে আছেন? হ্যাঁ। এখানে একা বসে? তুমি যাবে তাই। তাতে আপনার কি? কিছু না, এই গিয়ে। তোমার মা কোথায়? মা ধান ভানছে, পরের ধান সেদ্ধ শুকনো করে রেখেছে। যে বর্ষা নেমেছে, চাল দিতে হবে না পরকে? যার চাল সে শোনবে। বসুন, চললাম। ও গয়া, কি, একটু দাঁড়াবা না? দাঁড়িয়ে কি করব? বৃষ্টি এলে ভিজে মরবো যে। প্রসন্ন চক্রবর্তী মুগ্ধ দৃষ্টিতে গয়ার দিকে চেয়েছিল। গয়া বললে, দেখছেন কি? প্রসন্ন লজ্জিত সুরে বললে, কিছু না, দেখবো আবার কি? তুমি সামনে দাঁড়িয়ে থাকলি আবার কি দেখবো? কেন, আমি থাকলে কি হয়? ভাবছি, এমন বেশ দিনটা। গয়া রাগের সুরে বললে, ওসব আবোল তাবোল কথা এখন শোনবার আমার সময় নেই, চললাম। একটু দাঁড়াও না গয়া, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দাঁড়ালে। না, আমি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না এখানে। ওই দেখুন, দেয়া কেমন ঘনিয়ে আসছে। ঘাট বাঁওড়ের বিলের ওপারে ঘন সবুজ আউশ ধানের আর নীলের চারার ক্ষেতের ওপর ঘন কালো শ্রাবণের মেঘ জমা হয়েছে। সাদা বকের দল উঠছে দূর চক্রবালের কোলে। মেঘ পদবীর নিচে নিচে হু হু করে ঠান্ডা হাওয়ার ঝলক বয়ে এলো শ্যামল প্রান্তরের দিক থেকে। শোঁ শোঁ শব্দ উঠল দূরে। বিলের অপর প্রান্ত যেন ঝাপসা হয়ে এসেছে বৃষ্টির ধারায়। রথচক্রের নাভির মতো দেখাচ্ছে স্বচ্ছ জল বিল বৃষ্টিমুখর তীর বেষ্টনীর মাঝখানে। প্রসন্ন চক্রবর্তী ব্যস্ত হয়ে বলে উঠল, গয়া, ভিজবে তো, বৃষ্টি এলো, চলো আমার বাসায়। না না, আমি কুটিতে চললাম। ও গয়া, শোনো আমার কথা, ভিজবা তুমি। ভিজি, ভিজবো। আচ্ছা গয়া, আমি ভালোর জন্য বলছি নে, কেউ নেই আমার বাসায়, চলো। না, আমি যাব না।
আপনাকে না খুড়ো মশাই বলে ডাকি? ডাকো তাই কি হয়েছে? অন্যায় কথাটা কি বললাম তোমারে? বৃষ্টিতে ভিজবা, তাই বলছি আমার ঘরটা নিকটে আছে, সেখানে আশ্রয় নেবা। খারাপ কথা এটা? না, বাজে কথা শুনবার সময় নেই। আপনি ছুট দিন। ওই দেখুন তাকিয়ে বিলির ওপারে। আমার উপর রাগ করলে না তো? ও গয়া, শোনো। ও গয়া, মাথা খাও। ও গয়া। গয়া ছুটতে ছুটতে হেঁকে বলল, না। কি পাগল, এমন মানুষও থাকে? মিনতির সুরে প্রসন্ন চক্রবর্তী হেঁকে বললে, কাউকে বলে দিও না। ও গয়া, মাইরি। দূর থেকে গয়া মেমের স্বর ভেসে এলো, ভেজবেন না, বাড়ি যান। খুড়োমশাই, ভেজবেন না, বাড়ি যান। বিলের শামুক আবার কতটুকু সুধা আশা করে চাঁদের কাছে? ওই যথেষ্ট না? রামকানাই কবিরাজ আশ্চর্য না হয়ে পারেননি যে আজকাল নীলকুঠির লোকেরা তাকে কিছু বলে না। আজ আবার গয়া মেম এসে তাকে দুধ দিয়ে গিয়েছে। এটা ওটা সেটা প্রায়ই নিয়ে আসে। রামকানাই দাম দিতে পারবেন না বলে আগে আগে নিতেন না। এখন গয়া মেয়ে সম্পর্ক পাতিয়ে দেওয়ায় পথটা সহজ ও সুগম করেছে। আবার লোকজন ডাকে কবিরাজকে। ঝিঙে, লাউ, দুয়ানিটা, সিকিটা, এই হলো দর্শনীয় পারিশ্রমিক। নালু পালের স্ত্রী তুলসীর ছেলেপিলে হবে। পেটের মধ্যে বেদনা, কি কি অসুখ! হরিশ ডাক্তার দিন কতক দেখেছিল, রোগ সারেনি। লোকে বললে, তোমার পয়সা আছে নালু, ভালো কবিরাজ দেখাও। রামকানাই কবিরাজ ভালোর দলে পড়েন না, কেননা সে গরিব। অর্থেরই লোকে মান দেয়, সততা বা উৎকর্ষের নয়। রামকানাই যদি আজ হরিশ ডাক্তারের মতো পালকিতে চেপে রোগী দেখতে বেরুতো, তবে হরিশ ডাক্তারের মতো ৮ আনা ভিজিট সে অনায়াসেই নিতে পারত। নালুপাল কি মনে ভেবে রামকানাই কবিরাজকে ডাক দিলে। রামকানাই রোগী দেখে বললে, ওষুধ দেব, কিন্তু অনুপান জোগাড় করতে হবে। কলমি শাকের রস, সৈন্দব লবণ দিয়ে সিদ্ধ, ভাঁড়ে করে সে রস রেখে দিতে হবে ৭ দিন। নালুপাল আর সে নালুপাল নেই, অবস্থা ফিরিয়ে ফেলেছে ব্যবসা করে। ৮ চালা ঘর বেঁধেছে গত বছর। ৮ চালা ঘর তৈরি করা এসব পাড়াগাঁয়ে বড় মানুষের লক্ষণ। আর চরম বড় মানুষই অবশ্য দুর্গোৎসব করা। তাও গত বছর নালুপাল করেছে, অনেক লোকজনও খাইয়েছে। নাম বেরিয়ে গিয়েছে বড় মানুষ বলে। ওর ঘরের মধ্যে নতুন কড়ি বাঁধানো আলমারি, নকশা করা হাঁড়ির তাক রঙিন দড়ির শিকেতে ঝুলনো, খেরো মোড়া শীতল পাটি, কাঁসার পানের ডাবর, ঝকঝকে করে মাজা পিতলের দীপকাছা, সম্পন্ন গৃহস্থের বাড়ির সমস্ত উপকরণ আসবাব বর্তমান। রামকানাইয়ের প্রশংসমান দৃষ্টি রোগিণীর ঘরের সাজসজ্জার উপর অনেকক্ষণ নিবদ্ধ আছে দেখে নালুপাল বললে, এইবার ঘূর্ণির কুমোরদের তৈরি মাটির ফল কিছু আনাবো ঠিক করেছি। ওই কড়ির আলনাটা দেখছেন, ২.৫ টাকা দিয়ে কিনেছি বিনোদপুরের এক ব্রাহ্মণের মেয়ের কাছে, তার নিজের হাতে গাঁথা। বেশ চমৎকার দ্রব্যটি। অসুখ সারবে তো কবিরাজ মশাই? না সারলি মাধব নিদান শান্তরটা মিথ্যে। তবে কি জানো, অনুপান আর সহপান ঠিক মতো চাই। ওষুধ রোগ সারাবে না, সারাবে ঠিক মতো অনুপান আর সহপান। কলমি শাকের রস খেতে হবে, সেইটি হলো অনুপান, বুঝলে না? আগে হ্যাঁ। জলযোগ ব্যবস্থা হলো শশা কাটা, ফুল বাতাসা, নারকোল কোড়া ও নারকোল নাড়ু। আচমনি জিনিস, অর্থাৎ কোনো কিছু শস্য ভাজা খাবেন না রামকানাই শূদ্রের গৃহে। ১ কাঠা চাল, মটর ডালের বড়ি ও একটা আধুলি দর্শনী মিলল। পথে ভবানী বাড়ুজ্জে বললেন, কবিরাজ মশাই নমস্কার হই। ভালো আছেন জামাইবাবু? আপনার আশীর্বাদে। একটু আমার বাড়িতে আসতে হবে। ছেলেটার জ্বর আর কাশি হয়েছে ২-৩ দিন, একটু দেখে যান। হ্যাঁ হ্যাঁ, চলুন। খোকা ওর মামিমার বুনুনি
নকশা কাটা কাঁথা গায়ে দিয়ে ঘুমুচ্ছিল। রামকানাই হাত দেখে বললেন, নবজ্বর, নাড়িতে রস হয়েছে, বড়ি দেব, মধু আর শিউলি পাতার রস দিয়ে খাওয়াতে হবে। ওর মা তিলু এবং ওর দুই ছোট মা উৎসুক ও শঙ্কিত মনে কাছেই দাঁড়িয়েছিল। ওরা এই গ্রামের বধূ নয়, কন্যা, সুতরাং গ্রাম্য প্রথা অনুযায়ী ওরা যার তার সামনে বেরুতে পারে, যেখানে সেখানে যেতে পারে। কিন্তু যদি এ গ্রামের বধূ হতো, অন্য জায়গার মেয়ে, তাহলে অপরিচিত পরপুরুষ তো দূরের কথা, স্বামীর সঙ্গে পর্যন্ত যখন তখন দিনমানে সাক্ষাৎ করা বা বাক্যালাপ করা দাঁড়াতো বেহায়ার লক্ষণ। তিলু কাঁদো কাঁদো সুরে বললে, খোকার জ্বর কেমন দেখলেন কবিরাজ মশাই? কিছু না মা, নবজ্বর, এই বর্ষাকালে চারিদিকে হচ্ছে, ভয় কি? সারবে তো। সারবে না তো আমরা রইছি কেন? নীলু বললে, আপনার পায়ে পড়ি কবিরাজ মশাই, একটু ভালো করে দেখুন খোকারে। মা, আমি বলছি 3 দিন বড়ি খেলে খোকা সেরে উঠবে, আপনারা ভয় পাবেন না। ওর গলার মধ্যে সাঁই সাঁই শব্দ হয় কেন? কফ কুপিত হয়েছে, রসস্থ নাড়ি, ওরকম হয়ে থাকে, কিছু ভেবো না। আমার সামনে এই বড়িটা মেরে খাইয়ে দাও মা। খল আছে? খল আনছি সিধু কাকাদের বাড়ি থেকে। তিলু বললে, কবিরাজ মশাই বেলা হয়েছে, এখানে দুটি খেয়ে তবে যাবেন। দুপুরবেলা বাড়িতে লোক এলে না খাইয়ে যেতে দিতে আছে? আপনাকে দুটো ভাত গালে দিতেই হবে এখানে। ভবানী বাড়ুজ্জে হাত জোড় করে বললেন, শাক আর ভাত, গরিবের আয়োজন। রামকানাই বড় অভিভূত ও মুগ্ধ হয়ে পড়লেন এদের অমায়িক ব্যবহারে ও দীনতা প্রকাশের সম্পদে। কেউ কখনো তাকে এত আদর করেনি, এত সম্মান দেয়নি। তাতে আবার এরা দেওয়ানজির ভগ্নিপতি, ওদের বাড়ির জামাই। তিলু দুখানা বড় পিঁড়ি পেতে দুজনকে খেতে দিল। এটা নিন ওটা নিন বলে কাছে বসে কখনো কি রামকানাই কবিরাজকে কেউ খাইয়েছে? মনে করতে পারেন না রামকানাই। মুগের ডাল, পটল ভাজা, মাছের ঝোল, আমড়ার টক আর ঘরে পাতা দই, কাঁঠাল, বর্তমান কলা। না, কার মুখ দেখে যে ওঠা, অবাক হয়ে যান রামকানাই। খাওয়ার পরে রামকানাই একটি গুরুতর প্রশ্ন করে বসলেন ভবানী বাড়ুজ্জেকে। আচ্ছা জামাইবাবু, আপনি জ্ঞানী, সাধু লোক, সবাই আপনার সুখ্যাত করে, আমরা এমন কিছু লেখাপড়া শিখিনি। সামান্য সংস্কৃত শিখে আয়ুর্বেদ পড়েছিলাম তেঘরা সেনহাটির পতিতপাবন কবিরাজের কাছে। আমরা কি বুঝি সুঝি বলুন? আচ্ছা, আদি সংবাদটা কি আপনার মুখে শুনি। কি বললেন? কি সংবাদ? আদি সংবাদ। আগে ভালো বুঝতে পারলাম না কি বলছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলিত জগৎটা সৃষ্টি করলেন, এখন এর ভেতরের কথাটা কি একটু খুলে বলুন না। অনেক সময় একা শুয়ে শুয়ে ঘরের মধ্যে এসব কথা ভাবি, কি করে কি হলো। ভবানী বাড়ুজ্জে বিপদে পড়ে গেলেন। ব্রহ্মা বিষ্ণু তার সঙ্গে পরামর্শ করে জগৎটা সৃষ্টি করেননি, ভেতরের কথা তিনি কি করে বলবেন? কথা বলবার কি আছে? পতঞ্জলি দর্শন মনে পড়ল, সাংখ্য মনে পড়ল, বেদান্ত মনে পড়ল, কিন্তু এই গ্রাম্য কবিরাজের কাছে না, অচল, সেসব অচল। তার হাসিও পেল বিলক্ষণ। আদি সংবাদ। হঠাৎ রামকানাই বললেন, আমার কিন্তু মনে হয়, অনেকদিন বসে বসে ভেবেছি বুঝলেন, ও ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, মহেশ্বর বলুন, সবই এক, একে তিন, তিনি এক, তাছাড়া এ সবই তিনি। কি বলেন? ভবানী বাড়ুজ্জের চোখের সামনে যদি এই মুহূর্তে রামকানাই কবিরাজ চতুর্ভুজ বিষ্ণুতে রূপান্তরিত হয়ে ওপরের 2 হাতে বরাভয় মুদ্রা রচনা করে বলতেন, বৎস বৃণু ইহা গতস্মি, তাহলেও তিনি এতখানি বিস্মিত হতেন না। এই সামান্য গ্রাম্য কবিরাজের মুখে অতি সহজ সরল ভাষায় অদ্বৈত ব্রহ্মবাদের
কল্যাণময়ী বাণী উচ্চারিত হল। এই সংস্কারাবদ্ধ অশিক্ষিত মহান্ধ ঈর্ষা দেশ সংকুল অন্ধকার পাড়াগাঁয়ে এঁদো খড়ের ঘরে ভবানী বাড়ুজ্জে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তিনি মানুষ চেনেন, অনেক দেখেছেন, অনেক বেরিয়েছেন। মুখ তুলে বললেন, কবিরাজ মশাই ঠিক বলেছেন, আপনাকে আমি কি বোঝাবো, আপনি জ্ঞানী পুরুষ। এইবার ধরেছেন ঠিক জামাইবাবু, জ্ঞানী লোক একটা খুঁজে বার করেছেন। তিলুও খুব অবাক হয়েছিল। সেও স্বামীর কাছে অনেক কিছু পড়েছে, অনেক কিছু শিখেছে, বেদান্তের মোট কথা জানে। এভাবে সে কথা রামকানাই কবিরাজ বলবে তা সে ভাবেনি। সে এগিয়ে এসে বললে, আমি অনেক কথা শুনেছি আপনার ব্যাপারে, যথেষ্ট অত্যাচার আপনার ওপর বরদা করেছেন। নীলকুঠির লোকেরা আপনি মিথ্যে সাক্ষী দিতে চাননি বলে টাকা খেয়ে সাহেবদের পক্ষে অনেক কষ্ট পেয়েছেন, তবু কেউ আপনাকে দিয়ে মিথ্যে বলাতে পারেনি। রামু সর্দারের খুনের মামলায় আমি সব জানি। কতদিন ভাবতাম আপনাকে দেখব, আপনি আজ আমাদের ঘরে আসবেন, আপনারে খাওয়াবো তা ভাবিনি। আপনার মুখের কথা শুনে বুঝলাম আপনি সত্য আশ্রয় করে আছেন বলে সত্যি জিনিস আপনার মনে আপনিই উদয় হয়েছে। ভবানী বাড়ুজ্জে জানতেন না তিলু এত কথা বলতে পারে বা এভাবে কথা বলতে পারে। স্ত্রীর দিকে চেয়ে বললেন, ভালো। তিলু হেসে বললে, কি ভালো? ভালো বললে। আচ্ছা কবিরাজ মশাই, আপনার বয়স কত? 1234 সালের মাঘ মাসে জন্ম, তাহলে হিসেব করুন 17ই মাঘ। আপনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, দাদা বলে ডাকবো আপনাকে। তিলু বললে, আমিও। দাদা, মাঝে মাঝে আপনি এসে এখানে পাত পারবেন, পারবেন কিনা বলুন? রামকানাই কবিরাজ ভাবছেন দিনটা আজ ভালো, এদের মতো লোক এত আদর করবে কেন নইলে। পাতা পারবো বই কি, 100 বার পারবো। আমার ভগ্নির বাড়ি, ভাত খাবো না তো কমনে খাবো। আচ্ছা আজ যাই দিদি, আরও একটা রুগী দেখতে হবে সবাইপুরে। খোকারে যা দিলাম, বিকেলের দিকে জ্বর ছেড়ে যাবে, কাল সকালে আবার দেখে যাব। নীলু শুক্তুনিতে ফোড়ন দিয়ে নামিয়ে নিলে। খোকনকে ওর কাছে দিয়ে ওর মা গিয়েছে বর্দার বাড়ি। বর্দা বড় বিপদে পড়ে গিয়েছেন, তাকে নাকি কোথায় যেতে হবে সাহেবদের সঙ্গে, সে কথা শুনতে গিয়েছে বর্দি। খোকন বলছে, চৌমা চৌমা। কি দে? কি দেব? না, আর গুড় খায় না। খোকন বড় শান্ত, আপন মনে খেলতে খেলতে একটা তেল শুদ্ধ বাটি উপুর করে ফেললে, তারপর টলতে টলতে আসতে লাগলো উনুনের দিকে। না, এবার পুড়ে ঝলসে বেগুন সেদ্ধ হয়ে থাকবি। আমি জানি নে বাপু, রাঁধবো আবার ছেলে সামলাবো। তিনি রাজরানী আর ছেলে নিয়ে বাপের বাড়ি যেতে পারলেন না। মেজদি, ও মেজদি, কেউ যদি বাড়িতে থাকবে কাজের সময়, বস এখানে। এই দাঁড়া, দেখাচ্ছি মজা, আবার তেলের বাটি হাতে নিয়েছিস। খোকন বললে, বাটি? বাটি রাখো ওখানে। মা, মা আসছে, বসো, ওই আসছে। খোকন বাইরের দিকে তাকিয়ে দেখে বললে, নেই? তারপর হাত দুটি নেড়ে বললে, নেই নেই, যা। আচ্ছা নেই তো নেই, চুপটি করে বসো বাবা আমার। বাবা আসছেন, গিয়েছেন নদীতে নাইতি। মা আসছে, মা। বাবারে বাবা, আর বকতে পারিনি তোর সঙ্গে, বসো। এই গরম, পা পুড়ে যাবে, গরম শুকনির ওপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। ও মেজদি। এইবার খোকন কান্না শুরু করলে, নীলুর গলায় তিরস্কারের আভাসে। কান্নার সুরে বললে, মা। নীলু ছুটে এসে খোকনকে কোলে তুলে নিয়ে বললে, আমার মানিক, কাঁদে না সোনামণি, শ্যামমণি, চুপ চুপ। কে কেঁদেছে? আমার সোনার খোকন কেঁদেছে? কেন কেঁদেছে? মেজদি, যা মর সব, জমের বাড়ি যা,
আমার খোকনের খোয়ার করে পাড়া বেরুনো হয়েছে। খোকন ফুলে ফুলে কাঁদতে কাঁদতে বললে, মা, কেঁদো না, আমি তোমায় বকিনি। আমি বলি, বাবা আমার আর সহ্য করতে পারেন না। আমি বকিনি বাবা, কি দিই হাতে। ও মা, ওটা কি রে, পাখি? এমন সময়ে তিলু দ্রুত পদে ঘরের মধ্যে ঢুকে বললে, এই যে সোনামণি, কাঁদছে কেন রে? তোমার আদুরে গোপাল একটু উঁচু সুর শুনলি অমনি ঠোঁট উল্টান, চড়া কথা বলবার জো নেই। নীলু বললে, দাদা কোথায় গিয়েছেন দেখে এলে? দাদা গিয়েছেন সাহেবদের কাজে। কোথায় তিতুমির বলে একটা লোক মহারানীর সঙ্গে যুদ্ধ করছে, সেই লড়াইতে নীলকুঠির সাহেবরা লোকজন নিয়ে গিয়েছে, দাদাকেও নিয়ে গিয়েছে। তাই তো শুনে এলাম। বউ দিদি কেঁদে কেটে একসা করছে। লড়াই হেন ব্যাপার, কে বাঁচে কে মরে তার ঠিকানা কি আছে? নীলু হঠাৎ কাঁদতে লাগলো চিৎকার করে পা ছড়িয়ে। তিলু যত বলে, যত সান্ত্বনা দেয়, নীলু ততই বাড়ায়। খোকা অবাক হয়ে ক্রন্দনরতা ছোট মার মুখের দিকে খানিকটা চেয়ে থেকে নিজেও চিৎকার করে কেঁদে উঠল। এমন সময়ে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে হাজির হলো বিলু। সে নীলুর ও খোকার কান্নার রব শুনে ভাবলে বাড়িতে নিশ্চয়ই কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। সে এসে হাঁপাতে হাঁপাতে বললে, কি হলো দিদি, নীলুর কি হলো? তিলু বললে, দাদা তিতুমিরের লড়াই এগিয়েছে শুনে কাঁদছে। তুই একটু বোঝা, ছেলে মানুষের মতো এখনো। দাদা ওকে ভালোবাসে বড়, এখনো ছেলে মানুষের মতো আবদার করে দাদার কাছে। বিলু নীলুর পাশে বসে ওকে বোঝাতে লাগলো, যা, ও কি, চুপ কর, ওতে অমঙ্গল হয়। কুটি শুদ্ধ কত লোক গিয়েছে, ভয় কি সেখানে? ছি, কাঁদে না, তুই না থামলি খোকনও থামবে না, চুপ কর। তিলু বললে, হ্যাঁ রে, আমাদের দাদা নয়, আমরা কি কাঁদছি? অমন করতি নেই, হতে অমঙ্গল ডেকে আনা হয়। চুপ কর, দাদা হয়তো আজই এসে পড়বে, দেখিস এখন। থাম বাপু। তিলুর মুখের কথা শেষ হতে না হতেই ভবানী এসে ঘরের মধ্যে ঢুকলেন। প্রথম কথাই বললেন, দাদা এসেছেন, তিতুমিরের লড়াই ফেরতা, দেখা করে এলাম। এ কি, কাঁদছে কেন? কি হয়েছে? ও কাঁদছে দাদার জন্যি, বাঁচা গেল। কখন এলেন? এই তো ঘোড়া থেকে নামলেন। নীলু কান্না ভুলে আগেই উঠে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। কান্না শেষ হতেই বলল, চলো না মেজদি, আমরা যাই বড়দাদাকে দেখে আসি। ভবানী বাড়ুজ্জে বললেন, যেও না। যাব না, বড় দেখতে ইচ্ছে করছে। আমি নিজে গিয়ে তত্ত্ব নিয়ে আসছি। তুমি গেলে তোমার গুণধর দিদি যেতে চাইবে, খোকাকে রাখবে কে? তিলুও বললে, না যাস নে, উনি গিয়ে দেখে আসুন, সেই ভালো। ওদের একটা গুণ আছে, ভবানী বারণ করলে আর কেউ সে কাজ করবে না। নীলু বললে, আপনার মনটা বড় জিলিপির পাক জানলেন। আমার দাদার জন্যই আমার যে কি হচ্ছে আমিই জানি, দেখে আসুন যান। আধ ঘন্টা পরে দেওয়ান রাজারামের চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হয়েছে, তার মধ্যে ভবানী বাড়ুজ্যেও আছেন। ফণী চক্রবর্তী বললেন, তারপর ভায়া, কোনো চোট টোট লাগেনি তো? রাজারাম রায় বললেন, না দাদা, তা লাগেনি, আপনাদের আশীর্বাদে যুদ্ধই হয়নি। এর আগে ওরা অনেক লোক নাকি মেরেছিল, সে হলো নিরীহ গাঁয়ের লোক। তিতুমির কেডা? মুসলমানদের মোড়ল পানা, যা বুঝলাম ওদের কথাবার্তার ভাবে। সেদিন বসে আছি, হঠাৎ বড় সাহেবের কাছে চিঠি এলো। তিতুমির বলে একটা ফকির মহারানীর সঙ্গে লড়াই বাঁধিয়েছে। নীলকুঠির লোকেদের ওপর তার ভয়ানক রাগ, লুটপাট করছে, খুন খারাপি হচ্ছে। চিঠিকে দিলে বড় সাহেবের কাছে। ডঙ্কিনসন সাহেবের জায়গায় যে নতুন ম্যাজিস্টর এসেছেন, তিনি লিখেছেন, তোমরা লোকজন নিয়ে এসো। যেখানে যত নীলকুঠির সাহেব ছিল গিয়ে দেখি, যমুনার ধারে আম বাগানে তাঁবু সব সারি সারি, লোকজন, ঘোড়া, আসবাব, বন্দুক। ওদিকে সরকারি সৈন্য এসেছে, তাদের তাঁবু।
সে এক এলাহি কাণ্ড। দাদা, আমার তো গিয়ে ভারী মজা লাগলো। প্রসন্ন চক্রবর্তী আমিন গিয়েছিল, সে বড় দুধে। বললে, আমি দেখে আসি তিতুমির কোথায় কিভাবে আছে। আমাদের কারোর ভয় হয়নি, যুদ্ধ তো হলোই না। একটা বাঁশের কেল্লা বাঁধিয়েছে যমুনার ধারে। অনেক সাহেব জড়ো হয়েছিল, বোয়ালমারি, পাঞ্চিতে, রঘুনাথগঞ্জ, পালপাড়া, দিগড়ে, বিষ্ণুপুর, সব কুটির সাহেব লোকজন নিয়ে এসেছে। বন্দুক, গুলি, বারুদ, মুরগি, হাঁস, খাসি জোগাচ্ছে গাঁয়ের লোকে। একটা মেয়ে ছেলেকে এমন মার মেরেছে তিতুমিরের লোক যে তার নাক মুখ দিয়ে রক্ত ঝোঁঝলি দিয়ে পড়ছিল। তিতুমিরের কেল্লা ছিল 1 কোষ 3 পোয়া পথ দূরি। আমরা ছিলাম একটা আম বাগানে। যুদ্ধ কেমন হলো? তিতুমির বলেছিল তার লোকজনদের, সাহেবদের গোলাগুলিতে তার কিছুই হবে না। সরকারের সেপাইরা প্রথমবার ফাঁকা আওয়াজ করে। তিতুমির তার লোকজনদের বললে গোলাগুলি সেসব খেয়ে ফেলেছে। তখন আবার গুলি পুড়ে বন্দুক ছোড়া হলো। 22 জন লোক ফৌত। তখন বাকি সবাই টেনে দৌড় মারলে। তিতুমিরকে বেঁধে চালান দিলে কলকাতা। মিটে গেল লড়াই। তারপর আমরা সব চলে এলাম। নীলমণি সমাদ্দার তামাক খেতে খেতে বললেন, আমরা তো সব ভেবেই খুন। না জানি কি এক মস্ত লড়াইয়ের মধ্যে গেল রাজারাম দাদা। আরে তুমি হলে গিয়ে গায়ের মাথা। তুমি গায়ে না থাকলি মনটা ভালো লাগে? শামবাগদির বড় মেয়ে কুসুম বেরিয়ে গেল ওর ভগ্নিপতির সঙ্গে। মামুদপুর থেকে ওর বাবা ওরে ধরে নিয়ে এলো। তার বিচার ছিল পরশু। তুমি না থাকাতে হলো না, আজ আবার হবে শুনছি।